1984 সালের 18 মার্চ জাপানের গ্লাইকো কোম্পানির মালিককে তারই বাসা থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। গ্লাইকো কোম্পানি হচ্ছে জাপানের সবথেকে বড় চকলেট কোম্পানি, যেটা বাচ্চাদের জন্য তা চকলেট বা ক্যান্ডি তৈরি করে। তো কিডন্যাপের আগে গ্লাইকো কোম্পানির মালিক ইজাকো গ্লাইকোর বউ কিডন্যাপারদের বলে যে তোমাদের যত খুশি তত টাকা নিয়ে যাও, কিন্তু তাকে ছেড়ে দাও। কিন্তু তখন কিডন্যাপাররা একটি টাকা নিতেও রাজি হয় না, কারণ তখন তাদের উদ্দেশ্য ছিল অন্য কিছু। ইজাকো গ্লাইকোকে যখন কিডন্যাপ করা হয় তখন সে ছিল পুরোপুরি উলঙ্গ। সে তার নিজ বাসায় বাথটাবের মধ্যে তার ছোট ছোট দুটা বাচ্চার সাথে খেলা করতেছিল। এবং তখন সে জানতো না যে তার সাথে এমন কিছু হতে চলেছে যেটা জাপানের আজ পর্যন্ত অনেক বেশি ভয়ঙ্কর এবং মিস্টেরিয়াস কেসগুলোর মধ্যে একটি হয়ে থাকবে। এবং সেই কেসটার নাম হচ্ছে দ্য মনস্টার উইথ 21 ফেসেস। কেসটার বয়স তো 40 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই কেসটার রহস্য বের করতে পারে না। ইভেন এটার পিছে কে বা কারা ছিল সেটাও বের করতে পারে না। ইভেন এই কেসটাতে এতটা বেশি টুইস্ট ছিল যে এটা শুধু জাপানের পুলিশই না, পৃথিবীর সব পুলিশরাই এই কেসটা অনেক বেশি সিরিয়াস ছিল এবং অনেক বেশি চিন্তিত ছিল। 1984 সালের 18 মার্চ রাতে জাপানের সবথেকে বড় চকলেট কোম্পানির মালিক ইজাকো গ্লাইকোকে তারই নিজ বাসা থেকে উলঙ্গ অবস্থায় কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং তার 70 বছরের মা এবং তার বউকে টেলিফোনের তার দিয়ে পেঁচিয়ে বেঁধে রেখে চলে যাওয়া হয়। এবং কিডন্যাপাররা তখন একটা ডিমান্ড করে, একটা অর্থ বা একটা অ্যামাউন্ট চায়, সেটা হচ্ছে 1 বিলিয়ন ইয়েন এবং 100 কেজি সোনা। এটা মোটেও ছোট কিছু ছিল না। এবং ওই ইজাকিকে কিডন্যাপ করে এমন একটা জায়গায় রাখা হয়, এমন একটা শুনশান এমন একটা ঘরে রাখা হয় যেখানে কোনো লোকজন যাতায়াত করতো না। তো ওই কোম্পানির কাছে শুধুমাত্র 2 দিন সময় ছিল কিডন্যাপারদের আবদার পূরণ করার জন্য। তো এরই মধ্যে আশ্চর্যজনকভাবে ওই ইজাকি গ্লাইকো কোনোভাবে কিডন্যাপারদের থেকে পালাই চলে আসে এবং সে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে এবং সেখানে পুলিশদের ডেকে সে সব বলে দেয় তাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছিল, কিভাবে তাকে কোথায় রাখা হয়েছিল এবং সে কিভাবে পালিয়ে চলে এসেছিল। তো সবার কাছে এখন মনে হচ্ছে যে আসলে কেসটা তো সলভ হয়ে গেল, উপর থেকে কিডন্যাপারদের কোনো কিছুই দেয়া লাগে নাই। তো ওই ইজাকির বাহাদুরের কথা পরের দিন সকালে তাদের এখানে নিউজ পেপারে ছাপা হয়। একই সাথে কিডন্যাপারদের নিয়ে ওইখানে হাসি মজাও করা হয় যে আসলে কিভাবে তাদের প্ল্যান ফেল হয়ে গেল এবং তাদের কোনো কিছুই দেয়া লাগলো না। এবং তখন থেকে এই ঘটনাতে একটা ভয়ঙ্কর টুইস্ট চলে আসে। ওই ঘটনা ঠিক 15 দিন পরে 8ই এপ্রিল ওই জাপানিজ পুলিশ স্টেশনে একটা চিঠি আসে এবং সেই চিঠির টাইটেল ছিল জাপানের কিছু বোকা পুলিশ সদস্যের নাম। এবং সেই চিঠিতে লেখা ছিল যে আমি তোমাদের ওপেনলি চ্যালেঞ্জ করতেছি, তোমাদের যদি সেই ক্ষমতা থাকে তোমরা আমাকে ধরে দেখাও, কিন্তু আমার তোমাদের জন্য আফসোস হচ্ছে এবং মায়া হচ্ছে যে তোমরা এতটাই অকাজের যে আমার পর্যন্ত তোমরা পৌঁছাতেই পারবে না। আমি তোমাদেরকে কিছু হিন্ট দেই যে আমি ইজাকির না বন্ধু, না আত্মীয়, না আর অফিসে কাজ করি, না আর ফার্ম হাউসে কাজ করি, সুতরাং এইসব জায়গাকে খুঁজো না, পাবে না, কোনো লাভ হবে না। এবং ইজাকিকে যেই গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ির রং পর্যন্ত সে বলে দিয়েছিল। ইভেন ওই কিডন্যাপার ওই দিন রাতে একটা খাবারের দোকান থেকে কিছু খাবার কিনেছিল, সেই দোকানের নামটা পর্যন্ত বলে দিয়েছিল। এবং সে আবারও পুলিশদের বলেছিল যে তোমাদের আমি আবারও চ্যালেঞ্জ করতেছি যে তোমরা যদি আমাকে পারো, তোমাদের যদি সেই ক্ষমতা থাকে তাহলে আমাকে ধরে দেখাও, আর যদি ধরতে না পারো তাহলে আমি মনে করবো যে তোমরা আসলে কোনো কাজের পুলিশই না, তোমরা হচ্ছে আসলে ট্যাক্স চোর। এবং সে সবথেকে ইন্টারেস্টিং বিষয়, সে কিন্তু তার চিঠিতে নিজের নামটা উল্লেখ করতে ভুলে নাই এবং সেই নামটা ছিল দ্য মনস্টার উইথ 21 ফেসেস। তো পুলিশ তখন এই চিঠিটাকে সিরিয়াস ভাবে নেয় না, কারণ তখন ইজাকি ফিরে এসেছিল। তো ওই কিডন্যাপার ওই চিঠির একটা কপি জাপানের সবথেকে বড় নিউজ এজেন্সির কাছেও পাঠিয়ে দিয়েছিল এবং ওই নিউজ এজেন্সি পরের দিন এমন একটা খবর ছাপে যেটাতে ওই জাপানিজ পুলিশদের নাক কাটা গিয়েছিল এবং সবাই জানতে পেরে গিয়েছিল যে ওই কিডন্যাপার পুলিশদের ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিল। তো জাপানের আরো একটা অনেক বড় চকলেট কোম্পানি ছিল যেটার নাম হচ্ছে মোরাঙ্গা। তো তাদের কাছে 10 একটা চিঠি যায় এবং সেই চিঠিতে লেখা ছিল যে তাদের চকলেটে কেউ পটাশিয়াম সায়ানাইড মিলিয়ে দিয়েছে, তো ওই চকলেট যেই খাবে সেই মারা যাবে। ঠিক ওই একই রকম একটা হুমকি চিঠি 1 নভেম্বর গ্লাইকো কোম্পানির কাছেও যায় এবং তাদের চিঠিতে লেখা ছিল যে তাদের চকলেটে কেউ বিষ মিশিয়ে দিয়েছে এবং সেগুলো দোকানে দোকানে মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই চকলেট যেই খাবে সেই মারা যাবে। তো এইগুলো শোনার পরে দুইটা কোম্পানি তাদের সকল চকলেট মার্কেট থেকে তাদের কারখানায় ফিরিয়ে নিয়ে আসে। তো ওই বিষ মিশানো চকলেটের কথা বলা হয়েছিল, ওই চকলেটকে অবশ্য কেউ মারা যায় নাই, কিন্তু যখন ওই চকলেট ল্যাবে এনে টেস্ট করা হয় তখন দেখা যায় যে আসলে ওই চকলেটের মধ্যে কেউ বিষ মিশিয়ে দিয়েছিল। তো এই ঘটনার পরে দুইটা কোম্পানির নাম খারাপ হওয়া শুরু করে এবং লোকজন আস্তে আস্তে তাদের প্রোডাক্ট কেনা থেকে তাদের প্রোডাক্ট কেনা বাদ দিয়ে দেয়। তো তখন থেকে দুইটা কোম্পানির অনেক বেশি লস হওয়া শুরু করে এবং তারা লসের মধ্যে চলে যেতে করার পরে 1985 সালের আগস্ট মাস পর্যন্ত জাপানিজ পুলিশ প্রায় 1.5 লক্ষ সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পরে এমন কোনো ক্লুই তারা পায় না যে এই কেসটাকে সলভ করা যাবে। ইভেন এই কেসের যে মেইন দায়িত্ব যেই পুলিশ সদস্যের উপর ছিল সে এক সময় ডিপ্রেশনে চলে গিয়ে এই কেসের কোনো সলিউশন না বের করতে পেরে সে নিজেকে নিজে শেষ করে দেয়, সে সুইসাইড করে নেয়। তখন থেকে রীতিমতো এরকম ঘটনা বেড়েই চলেছে। কখনো কখনো কোনো কোম্পানির কাছে $200 মিলিয়ন চাওয়া হয়, তো কখনো কখনো কোনো কোম্পানির চকলেটে বিষ মিশিয়ে দেওয়া হয়।
তো পুলিশ তখন থেকে অনেকগুলো সিসিটিভি ফুটেজ চেক দেয়। পুলিশ তখন একটা জিনিস দেখতে পায় যে কেউ একজন ছিল যে ওই চকলেটের মধ্যে কিছু একটা মিশাচ্ছিল, ছিল সেটা সে দ্বারা দেখতে পাইছিল। এবং সেই লোকটার যখন একটা স্কেচ তৈরি করে সেই সিসিটিভি ফুটেজ দেখা, তখন সেই লোকটাকে দেখতে অনেকটা এরকম ছিল। তো এই লোকটার সম্পর্কে অনেক খোঁজ খবর নেওয়া হয়, অনেক খোঁজাখুঁজি করা হয়, লোকটার কিন্তু কোনো খবর পাওয়া যায় না। তো এরকম করতে করতে একসময় কোম্পানিগুলো প্রায় বরবাদ হয়ে যাচ্ছিল, তাদের বিষ দেওয়া চকলেটগুলো মার্কেটে চলে যাচ্ছিল এবং তাদের অনেক বেশি নাম খারাপ হচ্ছিল এবং তাদের কোম্পানি একবার বন্ধের পথে চলে এসেছিল। কিন্তু তারা তখনও জানতো না যে আসলে এটার পিছনে কে ছিল বা এগুলো করার পিছনে উদ্দেশ্যটা কি ছিল। কিন্তু সে কিন্তু কোনো কিছু করার আগে পুলিশকে অবশ্যই চিঠি লিখে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিত যে সে এইটা করতে চাইতেছে, তাকে যদি আটকানোর ক্ষমতা থাকে তাহলে আটকিয়ে দেখানো যেন হয়। এবং সে কিন্তু তার নাম মেনশন করতে ভুলতো না, দ্য মনস্টার উইথ 21 ফেসেস। এবং সেটার মানে কি ছিল সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারে না। তবে হ্যাঁ, ওই যে পুলিশ সদস্য মারা যাওয়ার পরে কিডন্যাপার পুলিশ স্টেশনে একটা চিঠি পাঠায় এবং সেই চিঠিতে লেখা ছিল যে আমি এর আজকের পর থেকে আর কখনো কারো কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ করবো না। এবং ওই যে পুলিশ সদস্যরা মারা গেছিল তার জন্য সে অনেক দুঃখ প্রকাশ করে এবং বলে যে আজকের পর থেকে সে আর কখনো কাউকে কিডন্যাপ করবে না বা কারো ক্ষতি হয় এমন কোনো কাজ সে করবে না। এবং সে আরেকটা কথা বলে যে তার নাম ব্যবহার করে, আই মিন মনস্টার 21 ফেস ব্যবহার করে যদি কেউ কোনো অপরাধ করে তাহলে সেটার দায়ভারও সে নিবে না। তবে হ্যাঁ, সবথেকে ইন্টারেস্টিং বিষয় যে শেষেও সে পুলিশদের ওপেন চ্যালেঞ্জ দিয়ে ভুলে নাই। সে বলছে হ্যাঁ, তোমরা যদি আমার আগের অপরাধের জন্য আমাকে গ্রেপ্তার করতে চাও বা করতে পারো তাহলে গ্রেপ্তার করে দেখাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে কেউই বের করতে পারে না যে আসলে এই রহস্যের পিছনে কার হাত ছিল বা এই দ্য মনস্টার 21 ফেস আসলে কে ছিল বা তার উদ্দেশ্যটা কি ছিল। তবে গাইস, জাপানের কিন্তু একটা নিয়ম আছে যে কেউ যদি কোনো অপরাধ করে তাকে যদি সেই অপরাধের জন্য 25 বছরের মধ্যে ধরতে না পারে তাহলে সেই 25 বছর পর তার সেই অপরাধ মাফ হয়ে যায়। আই মিন কেউ যদি 25 বছর আগে কোনো অপরাধ করে সেই অপরাধের জন্য তাকে 25 বছর পরে গ্রেপ্তার করতে পারবে না। তো এই ঘটনার তো 40 বছর হয়ে গেছে, সে যদি চাইতো অবশ্যই সে আজও আইসা সবার সামনে বলতে পারতো যে বা তার ফেস্টিভ্যাল করতে পারতো বা তার এই আসল উদ্দেশ্যটা কি ছিল এত কিছু করার পিছনে। ইভেন সে আজ পর্যন্ত বেঁচে আছে কিনা এটাও কিন্তু আমরা কেউ জানি না গাইস। এবং এই মিস্ট্রিটা কিন্তু আজ পর্যন্ত কেউ সলভ করতে পারে না, এটা রহস্য কি ছিল বা এতগুলো কোম্পানির এত ক্ষতি, একটা পুলিশ সদস্যের জীবন চলে যাওয়া, এইসবের পিছনে আসলে তার উদ্দেশ্যটা কি ছিল সেটাও আজ পর্যন্ত কেউ বের করতে পারে না। সেই জন্য এটা জাপানের গ্রেটেস্ট আনসলভ মিস্ট্রির মধ্যে একটা। তো গাইস, ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। এবং আপনারা যদি আরো এরকম হিস্টোরিক্যাল, মিস্ট্রিয়াস এবং হরেবল কাহিনী শুনতে পছন্দ করেন, ডকুমেন্টারি ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু অবশ্যই প্রফেসর অফ হিস্ট্রি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।